ইয়েরেভেনে আহমাদ মুসার দুটো দিন খুব ব্যস্ত কাটল। হোয়াইট উলফের প্রতিরোধের যে পকেটগুলো অবশিষ্ট ছিল তাও ধ্বংস করা হলো। আর্মেনিয়া ও আজারবাইজানের ককেশাস ক্রিসেন্টকে পুনর্গঠিত ও পুনর্বিন্যস্ত করা হলো। আবার প্রয়োজন না হলে অস্ত্র হাতে নেয়াকে পরিহার করা হলো। ঠিক করা হলো রাজনৈতিক পথে সামনে এগোতে হবে, আর যেটুকু বাকি আজাদির তা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে শেষ করা যাবে। 1 ঘন্টার ব্যবধানে তিরানা ও রোম এর বিমান দুটি ছাড়বে। আলবেনিয়ার রাজধানী তিরানায় যাওয়ার বিমানটি ছাড়বে 8টা 25 মিনিটে, আর রোমের বিমানটি ছাড়বে 9:15টায়। সিস্টার মেরির মা লেডি জোসেফাইনকে নিয়ে সোফিয়া অ্যাঞ্জেলার মা সোফিয়া অ্যাঞ্জেলা এবং সালমান শামিল যাচ্ছে রোম। আহমাদ মুসা এবং হাসান সেনজিক যাচ্ছে তিরানা। বহু চিন্তা করে আহমাদ মুসা তিরানা যাওয়ায় যুক্তিযুক্ত মনে করেছে। সোজা বেলগ্রেডে গেলে সহজে মিলেশ বাহিনীর চোখে পড়ার সম্ভাবনা আছে। হাসান সেনজিকের ফটো নিশ্চয় ওরা এতদিনে জোগাড় করেছে, আর তিরানা গিয়ে যদি সড়ক পথে বেলগ্রেড যাওয়া যায় তাহলে ওদের চোখকে ফাঁকি দেয়া অনেকখানি সহজ হবে। তিরানাগামী বিমান টারমাকে রেডি, যাত্রীরা উঠতে শুরু করেছে। আহমাদ মুসা ও হাসান সেনজিক উঠে দাঁড়ালো। সিস্টার মেরির মা লেডি জোসেফাইন, সোফিয়া অ্যাঞ্জেলা, সালমান শামিল, ওসমান এফেন্দি, আলী আজিমভ এবং আরও যারা বিদায় জানাতে এসেছিল সবাই উঠে দাঁড়ালো। সিস্টার মেরির মা ও লেডি জোসেফাইন দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছিল। আহমাদ মুসা ওদের সামনে গিয়ে মাথা নিচু করে বলল, আসি আম্মা, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে আল্লাহ তার যা আপনাদেরকে দিন। এসব কথা বলো না বাবা, অনেক হারিয়েই তো তোমাদের মতো অনেক ছেলেকে পেয়েছি। দুজনে এক বাক্যে কথাগুলো বলল। একটু থেমে লেডি জোসেফাইন বলল, কি বলবো বাবা, চাইলেই তো হবে না। তোমাদের মতো ছেলেদের মতো মাই তার কাছে ধরে রাখতে পারে না। সোফিয়া অ্যাঞ্জেলার মা বলল, বাবা যাও, দোয়া করি তাড়াতাড়ি আবার আমাদের মাঝে ফিরে এসো। সালমান শামিল ওসমান এফেন্দির চোখে পানি টলটল করছিল। আহমাদ মুসা সালমান শামিল ও ওসমান এফেন্দির পিঠ চাপড়ে বলল, পাগল, আল্লাহর সৈনিকেরা তো কাঁদে না এভাবে, গোটা দুনিয়ায় তাদের ঘর। গায়ে মাথায় ওড়না জড়িয়ে এক প্রান্তে দাঁড়িয়েছিল সোফিয়া অ্যাঞ্জেলা। তার মাথার ওড়নার প্রান্ত কপালের নিচ পর্যন্ত নেমে এসেছে। সেদিকে তাকিয়ে খুশি হল আহমাদ মুসা। সোফিয়া তাহলে আপনা থেকেই পর্দা শুরু করেছে। আসলে মানুষের মনই সব। মানুষ থেকে মানুষ যখন কোনো আদর্শ গ্রহণ করে তখন তার বাহিরটাও সে আদর্শের দাবি অনুসারে আপনাতেই পরিবর্তিত হয়ে যায়। আহমাদ মুসা তার কাছে গিয়ে বলল, আসি বোন, আমাদের জন্য দোয়া করবেন আর সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন, আপনার আঘাত এখনও সারেনি। সোফিয়া অ্যাঞ্জেলার শেষের কথাগুলো ভারী হয়ে উঠল। মুখ নিচু রেখেই কথা বলছিল সোফিয়া অ্যাঞ্জেলা। শুক্রিয়া বোন, আল্লাহ তোমাদের ভালো রাখুন বলে আহমাদ মুসা অন্য সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে লাউঞ্জ থেকে বেরিয়ে এলো। আহমাদ মুসা এবং হাসান সেনজিক হেঁটে হেঁটে এগোচ্ছিল বিমানের দিকে। মুসা ভাই, হঠাৎ পেছন থেকে সালমান শামিলের ডাক শুনতে পেল আহমাদ মুসা। থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো সে। তাকিয়েই দেখতে পেল ডক্টর পল জনসন এবং তার মেয়ে মারিয়া জনসন দ্রুত এগিয়ে আসছে। তাদের সাথে সালমান শামিল ও সোফিয়া অ্যাঞ্জেলা। আহমাদ মুসাও পেছন ফিরে তাদের দিকে হাঁটা শুরু করল। ডক্টর পল জনসন কাছাকাছি হতেই আহমাদ মুসা অত্যন্ত বিনীতভাবে বলল, আমাকে মাফ করবেন জনাব, আপনার সাথে দেখা না করে অন্যায় হয়েছে। ডক্টর পল জনসন এসে আহমাদ মুসাকে বুকে জড়িয়ে ধরল, বলল, তোমরা যুদ্ধের ময়দানে আছো, তোমার কিছুই অন্যায় হয়নি বৎস। কয়েক মুহূর্ত বাদ আহমাদ মুসাকে আলিঙ্গন থেকে ছেড়ে দিয়ে বলল, যুদ্ধবিজয়ী বীরকে আমি স্বাগত জানাতে এসেছি। আমি আজ উচ্চস্বরে বলতে পারি বৎস, তোমরা যে বুদ্ধি, প্রজ্ঞা ও গতি দিয়ে হোয়াইট উলফকে জয় করেছ তার কাছে গোটা বিশ্বই পদানত হবে। অন্যের কাছে অস্ত্র ও শক্তি আছে, কিন্তু তোমাদের বাড়তি আছে উদ্দেশ্যের মহত্ব ও চরিত্র।
যা আর কারো কাছে নেই। আপনার কথাকে আল্লাহ সত্য করুন, মাথা নিচু করে বিনীত কণ্ঠে বলল আহমাদ মুসা। একটু থেমে আহমাদ মুসা বলল, জনাব, আমরা রাজ্য ও সম্পদের জন্য লড়াই করছি না। ইসলামের লড়াই আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্ব, শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি করার জন্য এবং আল্লাহর সৃষ্টি হিসাবে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্যে। এই লড়াই তোমাদের সফল হোক বৎস। এই লড়াই কি আপনারও হতে পারে না? মাথা তুলে ডক্টর পল জনসনের মুখের দিকে চেয়ে প্রশ্ন করল আহমাদ মুসা। মুহূর্তকাল নীরব থাকল ডক্টর পল জনসন। তারপর ডক্টর পল জনসন তার ডান হাত বাড়িয়ে আহমাদ মুসার হাত চেপে ধরে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আহমাদ মুসা বুকে জড়িয়ে ধরল ডক্টর পল জনসনকে, বলল, জনাব, আপনার এই ঘোষণা আর্মেনিয়া আজারবাইজানের নতুন দিনের বার্তাবহ হোক। ডক্টর পল জনসন আলিঙ্গন মুক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, দোয়া করো বৎস। পাশে দাঁড়িয়েছিল মারিয়া জনসন, তার চোখে আনন্দের ঝিলিক। আহমাদ মুসা তার দিকে চাইতেই সে বলল, আমি সোফিয়া আপার কাছে কালেমা আগেই পড়ে নিয়েছি ভাইজান। সোফিয়া এখন বুঝি গুরুর ভূমিকায়? হেসে বলল আহমাদ মুসা। হবে না? জানেন না আপনি, সোফিয়া আপা অনেক জানেন। এই সময় বিমানের এক অফিসারের কাছ থেকে আহ্বান এলো, সময় আর নেই। আহমাদ মুসা দ্রুত সবার কাছ থেকে বিদায় নিল। বিদায় দিতে গিয়ে চপলা চঞ্চলা মারিয়া জনসন ঝরঝর করে কেঁদে ফেলল, বলল, ভাইজান, আবার আপনাকে দেখতে পাবো? আহমাদ মুসা কোনো জবাব দিল না, দিতে পারল না। কি জবাব দেবে? এর জবাব তো তারও জানা নেই। আহমাদ মুসা ঘুরে দাঁড়িয়ে পা চালালো বিমানের সিঁড়ির দিকে। সিঁড়ির গোড়ায় গিয়ে পেছন ফিরে তাকালো আহমাদ মুসা। সোফিয়া অ্যাঞ্জেলা এবং মারিয়া জনসন দুজনেই চোখ মুছছিল। ঘুরে দাঁড়িয়ে বিমানের সিঁড়িতে পা রাখল আহমাদ মুসা। মনে পড়ল সিংকিয়াং এর উর্মুচি বিমানবন্দরে আমিনার এমন সজল চোখ হিসে দেখে এসেছিল। গতকালও টেলিফোনে আমিনা কান্নায় কথা বলতে পারেনি। ওর সে কান্নার কাছে নিজেকে বড় হৃদয়হীন মনে হয়েছে আহমাদ মুসার। এরা এত কোমল বলেই পুরুষরা এতটা কঠোর। আহমাদ মুসা বিমানের শেষ সিঁড়ি পেরিয়ে প্রবেশ করল বিমানে। দুজনের পাশাপাশি সিট। বসে পড়ল আহমাদ মুসা এবং হাসান সেনজিক দুজনেই। ওরা দুজনেই আর্মেনিয়ার নাগরিক হিসাবে আলবেনিয়ার ভিসা নিয়ে প্রবেশ করছে আলবেনিয়ায়। সিটবেল্ট বাঁধছিল হাসান সেনজিক। বাঁধতে বাঁধতে বলল, মুসা ভাই, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্নে যেমন 10 বছরের ঘটনা 10 মিনিটেও দেখা যায়, তেমনি বহু বছরের জানা যেন আমার দুদিনেই জানা হয়ে গেল। আমার সমাজ, আমার ধর্ম, আমার আদর্শকে যেন আমি প্রথমবারের মতো উপলব্ধি করছি, জানছি, বুঝছি। দুদিনে আমার নতুন জন্ম হয়েছে মুসা ভাই। থামল হাসান সেনজিক। আহমাদ মুসা হাসান সেনজিকের পিঠ চাপড়ে বলল, এই তো চাই। বলকানকে জাগাবার দায়িত্ব যে তোমাদেরই নিতে হবে। নেতার আনুগত্য, নেতার প্রতি ভালোবাসা কেমন হয় তাও শিখলাম মুসা ভাই, বলল হাসান সেনজিক। ইসলামে নেতা কর্মী কোনো ভেদাভেদ নেই হাসান সেনজিক, সবাই এখানে ভাই ভাই। মুসা ভাই, আমি আলী আজিমাও ভাইয়ের কাছে সব শুনেছি। আপনার যাত্রা শুরু ফিলিস্তিনে, সেখান থেকে মিন্দানাওয়ে, তারপর মধ্য এশিয়ায়, সেখান থেকে চীনে, চীন থেকে আর্মেনিয়ায়, এখন বলকানের পথে। আপনি এক বিস্ময় মুসা ভাই। এমনভাবে বলো না হাসান সেনজিক, আমরা সবাই আল্লাহর বান্দা, কাজ তো তিনিই করান, সব প্রশংসা তো তারই। একটু থামল আহমাদ মুসা, তারপর আবার শুরু করল। মুসলমানরা সুখ সম্পদ নিয়ে বসে থেকে জীবন কাটানোর মতো কোনো জাতি নয়। মুসলমানরা মিশনারি এক জাতি। এক মহা মিশন দিয়ে আল্লাহ তাদের দুনিয়াতে পাঠিয়েছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে হতে হয় এক অস্থির বিপ্লবী। যেখানে আল্লাহর বান্দারা শোষণ অত্যাচারে জর্জরিত, যেখানেই তাদের স্বাধীনতা বিপর্যস্ত, সেখানে ওই বিপ্লবীদের ছুটে যেতে হয় মানুষের মুক্তির বার্তা নিয়ে। কোনো দেশের সীমার মধ্যে তারা বাধ্য থাকবে কেমন করে? থামল আহমাদ মুসা। শান্ত কণ্ঠে ধীরে ধীরে শুরু করল হাসান সেনজিক। কিছু মনে করবেন না মুসা ভাই, আপনি আমার মার চোখের জল মুছবার জন্য আমাকে নিয়ে যাচ্ছেন আমার মার কাছে, কিন্তু আপনি কি আরেকজনের কান্নাকে পদদলিত করছেন না?
সঙ্গে সঙ্গে উত্তর দিল না আহমাদ মুসা। একটু ধীর কণ্ঠে বলল, হয়তো করছে হাসান সেনজিক, কিন্তু সেটা একজনের ব্যক্তিগত কান্না। কিন্তু তোমার মার কান্না শুধু তোমার মার নয়, গোটা বলকানের অসংখ্য মুসলিম জনপদের লাখো হৃদয়ের কান্না আমি শুনতে পেয়েছি তোমার মায়ের কান্নাই। থামল আহমাদ মুসা। হাসান সেনজিক পলকহীন দৃষ্টিতে চেয়ে আছে আহমাদ মুসার দিকে, বিহবল তার দৃষ্টি। অনেকক্ষণ পর ধীর কণ্ঠে বলল হাসান সেনজিক, মুসা ভাই, আমার বলকানকে তো এভাবে কখনো ভাবিনি, কখনো তো দেখিনি বলকানকে এভাবে। কি জাদু জানেন আপনি মুসা ভাই, কি শোনালেন আপনি? বলকানের যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া এবং গ্রিসের লাখো মজলুম মুসলিমের কান্না যে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এতদিন তো বুঝিনি আমার কান্না, আমার মার কান্না তাদের কান্নারই একটা অংশ। থামল হাসান সেনজিক। তার দু চোখের পাতা ভিজে উঠেছে অব্যক্ত এক বেদনার দুঃসহ ভারে। আহমাদ মুসা কোনো কথা বলল না, শুধু সস্নেহে তার পিঠে হাত বুলাল। বিমান তখন টেক অফ পর্যায়ে। ভীষণ চাপা শব্দ তুলে অস্থিরভাবে কেঁপে চলেছে বিমানটি, এগোচ্ছে ধীরে ধীরে সামনে। এক সময় মাটির স্পর্শ ছিন্ন করে বিমানটি পাখা মেলল আকাশে। নতুন বেলগ্রেডের এক অভিজাত এলাকা। রাত তখন ৮টা। প্রশস্ত রাজপথ, তুষার পড়ছে, কনকনে শীত। রাস্তায় গাড়ি ঘোড়া বেশ কম, তবু ট্রাফিক সিগন্যালের সামনে বেশ ভিড় জমে উঠেছে। নীল সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে পড়েছে গাড়ির এক লম্বা সারি। মাথায় কালো হ্যাট এবং গায়ে কালো ওভারকোট জড়ানো এক লোক এই সুযোগে দ্রুত গাড়িগুলোর ড্রাইভিং সিটের খোলা জানালাগুলো দিয়ে কি কাগজ দিয়ে যাচ্ছে। গাড়ির লম্বা লাইনটির প্রায় পেছনের প্রান্তে মাঝারি সাইজের একটা মাইক্রোবাস। ওই গাড়ির ড্রাইভারটিও তার জানালা দিয়ে ওই কাগজটি পেল। কাগজটির উপর এক পলক নজর বুলিয়েই পেছনে তাকিয়ে বলল, জর্জ, তোমরা শয়তানটাকে পাকড়াও করো। পেছনের সিটে ওরা ৩ জন বসেছিল। বলার সঙ্গে সঙ্গেই দরজার সামনে বসা লোকটি দরজা খুলে লাফিয়ে পড়ল নিচে। তার সাথে আরেকজন কাগজ বিলি করা কালো ওভারকোট জড়ানো সেই লোকটি তখন ফুটপাতে উঠে গেছে। গাড়ি থেকে নেমে যাওয়া ২ জন লোক অদ্ভুত দ্রুততার সাথে সেই লোকটিকে প্রায় ছো মেরে ধরে এনে গাড়িতে তুলল। লোকটি চিৎকার করারও সুযোগ পায়নি। বুঝে ওঠার আগেই সে গাড়ির ভেতরে এসে আছড়ে পড়েছে। হাইজ্যাকের এই তৎপরতা দেখে মনে হয় এরা এই কাজে অত্যন্ত দক্ষ। যেমন গায়ের শক্তি, তেমনি কৌশলরপ্ত। মাইক্রোবাসটি দানিউব অ্যাভিনিউ এর মাঝামাঝি জায়গায় একটা বড় লোহার গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়ি দাঁড়াবার শব্দ পেয়ে গেটরুমের ক্ষুদ্র জানালা দিয়ে একটা মুখ বেরিয়ে এলো। মাইক্রোবাসটির দিকে একবার নজর বুলিয়ে সরে গেল জানালা থেকে। পরক্ষণে লোহার গেটটি আস্তে আস্তে খুলে গেল। মাইক্রোবাসটি ভেতরে প্রবেশ করল। ভেতরে একটি বিরাট বাগান, ফুলের বাগান। বাগানের মাঝখানে পানির একটা ফোয়ারা। ফোয়ারার ঠিক মাঝখানে শ্বেতপাথরের একটা মূর্তি। মূর্তিটি বলকান অঞ্চলের জাতীয় বীর বলে কথিত মিলেশ এর। বিশেষ করে মিলেশ বাহিনীর খ্রিস্টান জাতীয়বাদীরা মিলেশকে গুরু হিসাবে বরণ করে নিয়েছে। ১৩৮৯ সালে কসোভোর যুদ্ধে তুরস্কের সুলতান মুরাদ দক্ষিণ ইউরোপের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় লাভ করে। কিন্তু যুদ্ধের পরপরই খ্রিস্টান পক্ষের একজন সৈনিক মিলেশ গোপনে মুরাদকে আক্রমণ করে ও আহত করে এবং আহত সুলতান যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন। সেই থেকে মিলেশ ইউরোপের খ্রিস্টানদের কাছে শক্তি ও সাহসের প্রতীক হয়ে আছে। মাইক্রোবাসটি বাগান পেরিয়ে একটি বড় বহুতল গাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ালো। গাড়ি থেকে সবাই নামল, মোট ৪ জন। সকলে নামার পর সে ওভারকোট পরা লোকটিকে হাত ধরে হিড়হিড় করে টেনে নামালো গাড়ি থেকে। ওইভাবে টেনে নামানোর ফলে লোকটি পড়ে গেল। যে লোকটি ড্রাইভিং সিট থেকে নামলো সে সঙ্গে সঙ্গে লোকটির পাজরে লাথি মেরে বলল, ব্যাটা হিদেন, উঠ। লোকটি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতে একজন সামনের দিকে লোকটিকে ধাক্কা দিয়ে বলল, চল, মজা দেখবি। ইস, হ্যান্ডবিল ছড়ানো হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরের এক কোণে একটা অন্ধকার ঘরে লোকটিকে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে ওরা ৪ জন উপরে উঠে গেল। ঘণ্টা ৩ পরে ওরা ১০-১২ জন ফিরে এলো। দরজা খুলে প্রবেশ করল রুমে। আলো জ্বালালো। লোকটি কার্পেটের উপর বসেছিল। ঘরের মেঝেতে কার্পেট ছাড়া ঘরে আর বসার কিছু নেই। ওরা ঘরে ঢোকার পর লোকটি উঠে দাঁড়ালো। লোকটির মাথায় সেই হ্যাট,
ঘরে প্রবেশ করা লোকদের মধ্যে দীর্ঘ ও স্থূলদেহী একজন একটু এগিয়ে লোকটির মাথা থেকে হ্যাটটি টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ইয়েলেস্কু, সেই হ্যান্ডবিলটি কোথায়? দাও তো দেখি। ইয়েলেস্কু এগিয়ে এলো। এই লোকটি মাইক্রোবাস ড্রাইভ করছিল। সে এগিয়ে এসে দীর্ঘ সেই লোকটির হাতে হ্যান্ডবিলটি তুলে দিতে দিতে বলল, স্যার, সমাজতন্ত্রের বিপর্যয়কে এরা এদের সুদিন মনে করে দারুণ বাড়াবাড়ি শুরু করেছে। এই স্যার লোকটি বিল কনস্ট্যান্টাইন, বলকানের মিলেশ বাহিনীর নেতা। নিজেকে সে ইউরোপের ধর্ম সাম্রাজ্যের অধিনায়ক সম্রাট শার্লেম্যানের বংশধর বলে প্রচার করে। পিপিলিকার পাখা উঠে মরিবার তরে কিছু ভেব না ইয়েলেস্কু, বলে কনস্ট্যান্টাইন হ্যান্ডবিলটি নিয়ে ধরে আনা সেই লোকটির দিকে ঘুরে দাঁড়াল। লোকটি বয়সে যুবক, মাথায় ঘন কালো চুল, কিন্তু গায়ের রং সাদা, স্লাবদের মতোই, অর্থাৎ তার দেহে তুর্কি ও স্লাব দুই রক্তধারাই রয়েছে। যুবকটির চেহারা বুদ্ধিদীপ্ত, ভাবলেশীন তার দৃষ্টি। সেখানে ভয়ের কোনো চিহ্ন নেই, নেই যেন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি তার। বিল কনস্ট্যান্টাইন যুবকটির দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? যুবকটি দেরি না করে বিনা দ্বিধাই বলল, সালেহ বাহমান। নামের উচ্চারণ শেষ হবার সঙ্গে সঙ্গে কনস্ট্যান্টাইনের প্রচণ্ড থাপ্পড় গিয়ে পড়ল যুবকটির গালে। বলল, ওই নাম আমি শুনতে চাইনি। যুগোস্লাভিয়ার নাগরিক হিসাবে তোর নাম কি তাই বল। আকস্মিক থাপ্পড়ে যুবকটি মুহূর্তের জন্য চমকে উঠেছিল মাত্র, কিন্তু শীঘ্রই নিজেকে সামলে নিল। বলল, আমার এখন এই একটাই নাম। এবার কথা শেষ হল না। কনস্ট্যান্টাইনের আরেকটি থাপ্পড় গিয়ে পড়ল যুবকটির অন্য গালটিতে। সেই সাথে সে চিৎকার করে উঠল, চুপ শয়তানের বাচ্চা, তোর নাম বল। যুবকটি এবার আর চমকে ওঠেনি। স্পষ্ট কণ্ঠে সে বলল, মুসলিম নাম এখন আর বেআইনি নয়, এ অধিকার মুসলমানদের দেয়া হয়েছে। আইনের নিকুচি করি, গোলযোগ অবস্থা ও সরকারের দুর্বলতার সুযোগে তোরা এটা আদায় করে নিয়েছিস। কেউ মানে না এটা। যুগোস্লাভ নাম তোকে বলতে হবে, বল। বলছি, বলেছি, আমার নাম সালেহ বাহমান। কনস্ট্যান্টাইনের চোখ দুটি জ্বলে উঠল। সে ইয়েলেস্কুর দিকে চেয়ে বলল, চাবুক লাগাও ইয়েলেস্কু। হারামজাদা পাকা শয়তান। ইয়েলেস্কু চাবুক নিয়ে এসে সালেহ বাহমানের গা থেকে ওভারকোট খুলে ফেলে দিল। চামড়ার চাবুক। ইয়েলেস্কু সালেহ বাহমানকে টেনে নিয়ে দেয়ালে বুক ঠেকিয়ে দাঁড় করালো। ইয়েলেস্কুই চাবুক মারা শুরু করল সালেহ বাহমানের পিঠে। 1, 2, 3 5টি চাবুক লাগালো এক নিঃশ্বাসে। চাবুকের নির্দয় ছোবলে প্রথমে কেঁপে উঠেছিল বাহমান, পরে সে স্থির হয়ে গিয়েছিল। তাজা লাল রক্তে ভিজে উঠেছিল পিঠের সাদা শার্ট। দুহাত ও মাথা দেয়ালে ঠেকিয়ে স্থির দাঁড়িয়েছিল সালেহ বাহমান। 5টি চাবুক শেষ করে ইয়েলেস্কু থামল। কনস্ট্যান্টাইন তার হাতের হ্যান্ডবিলটি ইয়েলেস্কুর দিকে এগিয়ে দিয়ে বলল, ওকে পড়তে দাও। ইয়েলেস্কু সালেহ বাহমানকে ঘুরিয়ে নেবার জন্য হাত ধরে টান দিল। সালেহ বাহমান ঘুরে দাঁড়ালো, কিন্তু কাঁপতে কাঁপতে বসে পড়ল। ইয়েলেস্কু সালেহ বাহমানের পাঁজরে একটি লাথি দিয়ে বলল, এখনই এই অবস্থা? বলে ইয়েলেস্কু হ্যান্ডবিলটি সালেহ বাহমানের দিকে ছুড়ে দিয়ে বলল, কি লিখেছিস পড়, তোর মুখেই আমরা শুনব। সালেহ বাহমানের চোখে মুখে প্রচণ্ড ক্লান্তি। হাতি পেটানো চাবুকের আঘাতে সে আ করেনি সত্য, কিন্তু বেদনা চাপতে গিয়ে বেদনায় জর্জরিত হয়ে এসেছে। চোখে মুখে তার প্রকাশ স্পষ্ট। প্রথমটায় সালেহ বাহমান হ্যান্ডবিলটি হাতে নিল না, পড়ে গেলেও তা কার্পেটের উপরে, কিন্তু পরক্ষণে হ্যান্ডবিলটি কুড়িয়ে নিয়ে এসে বলল, আমাদের কথা আমি অবশ্যই পড়ব। বলে সে হ্যান্ডবিলটি চোখের সামনে তুলে ধরল। হ্যান্ডবিলটির শিরোনাম, যুগোস্লাভ সর্বসাধারণের কাছে মজলুম মুসলিমদের আবেদন। মুসলমানরা যুগোস্লাভিয়ার দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। যুগোস্লাভিয়ার অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মতো তারাও সমান অধিকার ভোগ করার কথা, কিন্তু বহু বছরের স্বৈরশাসন সুপরিকল্পিতভাবে এক এক করে তাদের অধিকার হরণ করেছে। এমনকি অবশেষে মুসলিম নাম রাখার অধিকারও হরণ করা হয়। স্বৈরাচারের ভিত্তি ধসে পড়ার পর অনেক দাবির পর মুসলিম নাম রাখার অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আর সব অধিকার থেকে আমরা বঞ্চিত। ক্ষুদ্র একটি সন্ত্রাসীবাদী গোষ্ঠীর মনোরঞ্জনের জন্য লাখো মুসলমানের স্বার্থ নিয়ে ফুটবল খেলা। পড়ায় বাধা দিয়ে চিৎকার করে কনস্ট্যান্টাইন, চুপ কর,
বলেই ইয়েলোস্কুর হাত থেকে চাবুকটি নিয়ে গায়ের সব শক্তি দিয়ে প্রচণ্ড এক আঘাত করল সালে বাহমানকে। চাবুকটি গিয়ে বাম কাঁধ ও পিঠে যেন কেটে বসে গেল। কেঁপে উঠল সালে বাহমানের দেহ। চাবুকটি টেনে নিল কনস্ট্যান্টাইন। সঙ্গে সঙ্গে কাঁধের জামা ভিজে উঠল রক্তে। দ্বিতীয় আঘাতের জন্য কনস্ট্যান্টাইন চাবুকটি মাথার উপরে তুলেছিল, কিন্তু কি ভেবে চাবুকটি নামিয়ে নিয়ে সালে বাহমানকে লক্ষ্য করে বলল, তোর সাথে আর কারা আছে? কারা এই হ্যান্ডবিল ছেপেছে? কোথেকে ছেপেছে আমাদের বলতে হবে তোকে। মিথ্যা বলবি না। মুসলমানরা মিথ্যা কথা বলে না। কনস্ট্যান্টাইনের দিকে সোজা তাকিয়ে বলল সালে বাহমান, ওই জাতের বড়াই করবি না আর চাবুকে পিঠের ছাল তুলে নেব। একটু থেমে কনস্ট্যান্টাইন আবার শুরু করল, যে প্রশ্ন জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। প্রশ্নগুলোর উত্তর আমি দেব না, দৃঢ় কণ্ঠে উত্তর দিল সালেহ বাহমান। কি বললি? উত্তর দিবি না? মুহূর্তকাল সালেহ বাহমানের দিকে তাকিয়ে থেকে কনস্ট্যান্টাইন বলল, জানিস তোর এ কথার পরিণতি কি? তোর জীবনের ভয় নেই? জীবনকে যে আঁকড়ে ধরে থাকতে চাই, পরকাল যাদের জন্য ভীতির, তারাই মৃত্যুকে ভয় করে। চোখ দুটি জ্বলে উঠল কনস্ট্যান্টাইনের। বলল, আবার সেই বড়াই? অমন বড়াই অনেক দেখেছি। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কনস্ট্যান্টাইনের চাবুক উপরে উঠল। তারপর নির্মম গতিতে তাগিয়ে আঘাত করল সালে বাহমানের পিঠে। একটার পর আরেকটা চলতেই থাকলো একের পর এক। কনস্ট্যান্টাইন যেন পাগল হয়ে গেছে। সালে বাহমানের রক্তাক্ত দেহ ঢলে পড়ে গেল কার্পেটের উপর। জ্ঞান হারিয়েছে সে। থামল কনস্ট্যান্টাইন। রক্তাভ চোখ দুটি তার। সে ইয়েলোস্কুর হাতে চাবুকটি দিল এবং বলল, একে দানিউবে ফেলে দিয়ে এসো ইয়েলেস্কু, পানিতে ডুবে মরুক। বলে কনস্ট্যান্টাইন ঘর থেকে বের হয়ে গেল। অন্যরা সবাই বের হয়ে গিয়েছিল আগেই। শুধু ইয়েলেস্কুর সাথে জর্জ নামের লোকটি দাঁড়িয়েছিল। ইয়েলেস্কু মিলেশ বাহিনীর এই হেডকোয়ার্টার যে নির্মূল স্কোয়াডগুলো রয়েছে তার প্রধান। জর্জ তার দক্ষিণ হস্ত। কনস্ট্যান্টাইন বেরিয়ে গেলে ইয়েলেস্কু এবং জর্জ দুজনে ধরাধরি করে সংজ্ঞাহীন সালে বাহমানকে একটা খোলা জিপে তুলে নিল। রাত তখন 11:30। তীব্র শীতের রাত। রাস্তায় গাড়ি ও যান চলাচল নেই বললেই চলে। দানিউব অ্যাভিনিউ উত্তর পূর্বে দানিউব নদী পর্যন্ত এগিয়ে গেছে। সুন্দর সুপ্রশস্ত দানিউব অ্যাভিনিউ বেলগ্রেড নগরীর উত্তর পূর্ব প্রান্ত ছুঁয়ে পূর্ব দক্ষিণে এগিয়ে গেছে। জিপটি তীর গতিতে এগিয়ে চলছিল দানিউব নদীর দিকে। শহর পেরোলেই দানিউব। সুন্দর সুপ্রশস্ত ব্রিজ দানিউবের উপর দিয়ে। এলাকাটি নির্জন। মাঝে মাঝে দু একটি গাড়ি তীব্র গতিতে আসছে যাচ্ছে। ইয়েলেস্কু গাড়ি চালাচ্ছিল। পেছনে জর্জ এবং তার পাশে সালে বাহমানের সংজ্ঞাহীন দেহ। জিপটি দানিউবের ব্রিজে উঠে মাঝ বরাবর এগিয়ে দাঁড়িয়ে পড়ল, ফুটপাতের একেবারে গা ঘেঁষে। সঙ্গে সঙ্গে জর্জ সালে বাহমানকে পাজাকলা করে তুলে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। দ্রুত এগোলো সে রেলিংয়ের দিকে। সালে বাহমানকে রেলিংয়ের উপর তুলে একটু দম নিয়ে দুহাত বাড়িয়ে নিচে অন্ধকার নদী বক্ষের দিকে একবার তাকিয়ে সালে বাহমানের দেহ হাত ছেঁকে ছেড়ে দিল। তারপর দেরি না করে ঘুরে দাঁড়িয়ে উঠল জিপে। ইয়েলেস্কু জিপ ঘুরিয়ে নিয়েছিল। জর্জ উঠে বসতেই জিপ ছেড়ে দিল। ফিরে চলল তারা নগরীর দিকে। দানিউবের কালো বুক চিরে একটা ইঞ্জিন বোট এগিয়ে যাচ্ছিল। বেশ বড় বোট। বোটের ডেকে অনেকগুলো প্লাস্টিক বস্তা। বস্তাগুলো শুকনো কাপড়ে ঠাসা। বোটের পেছনে ইঞ্জিনের পাশে ছোট্ট একটা ইস্পাতের স্ট্যান্ডে একটা নেম প্লেট। কালো প্লেট সাদা অক্ষরে লেখা, মেসার্স দানিউব লন্ড্রি হাউস, প্রোপাইটার কালহান ফিহার, নম্বর 19। নতুন সরকার বেসরকারি খাতে শিল্প কারখানা স্থাপনের অনুমতি দিয়েছে। মেসার্স দানিউব লন্ড্রি হাউস সে ধরনেরই একটা বেসরকারি প্রতিষ্ঠান। বোটে দুজন মানুষ। একজন ইঞ্জিনের কাছে বসে আছে, হ্যাটে তার কপাল পর্যন্ত ঢাকা, গায়ে ওভারকোট জড়ানো। আরেকজন বসে আছে বোটের মাঝখানে। তার মাথায় সাদা উলের হেড কাভার, গায়ে ওভারকোট। ইঞ্জিনের কাছে ডেক চেয়ারে যে লোকটি বসে আছে তারই নাম কালহান ফিহার, দানিউব লন্ড্রি হাউসের মালিক। বোটের নেমপ্লেটে তার নাম কালহান ফিহার লেখা থাকলেও
তার আসল নাম ওমর বিগোভিক। ওমর বিগোভিক বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন কৃতী অধ্যাপক। প্রায় 25 বছর চাকুরি করার পর কয়েক মাস আগে এসে চাকুরি হারিয়েছে। তার সুপারিশে ভর্তি হওয়া দুজন মুসলিম ছাত্র সাম্প্রদায়িক অর্থাৎ মুসলিম জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে অভিযুক্ত হয়ে জেলে যায়। তাদের অপরাধের সাথে ওমর বিগোভিককে জড়ানো হয়। তবে তাকে এইটুকু দয়া করা হয়েছে যে তাকে জেলে না পাঠিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। আর যেহেতু সে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের যোগ্যতা হারিয়েছে, অতএব কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর তার চাকুরি হবে না। চাকুরি হারিয়ে ওমর বিগোভিক একেবারে পথে বসে অনেক চিন্তা করে ব্যবসা ছাড়া আর কোনো বিকল্প দেখে না। অলঙ্কারাদি কিছু আসবাবপত্র বিক্রি করে তার সাথে সঞ্চয়ের কিছু টাকা যোগ করেও মূলধন যথেষ্ট হয় না। অবশেষে দ্বারস্থ হতে হয় বন্ধুবান্ধবদের। এভাবে সে মূলধন জোগাড় করে দানিউব লন্ড্রি হাউস চালু করে। দানিউবের তীরে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে এই ব্যবসা তার শুরু হয়েছে। ব্যবসা করতে গিয়ে তাকে তার মুসলিম নাম পাল্টিয়ে যুগোস্লাভ খ্রিস্টান নাম গ্রহণ করতে হয়। মুসলিম নাম নিয়ে ব্যবসা করতে পদে পদে বাধা বিপত্তি, অসহযোগিতা এবং সমস্যা সংকটের ভয় আছে। ওমর বিগোভিকের ইঞ্জিন বোর্ড তখন দানিউব ব্রিজের কাছাকাছি এসে পড়েছে। এমন সময় বিশ্রী একটা শব্দ তুলে বোটের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ওমর বিগোভিক ইঞ্জিন স্টার্ট দিতে চেষ্টা করে ব্যর্থ হল। বোটটি ধীরে ধীরে চলতে চলতে ব্রিজের তলায় এসে দাঁড়াল। ওমর বিগোভিক মুখ তুলে বোটের মাঝখানে বসে থাকা দ্বিতীয়জনকে লক্ষ্য করে বলল, মা নাদিয়া, ব্রিজের থামের সাথে বোট বেঁধে দাও, স্রোতে বোট ভেসে যাবে। ইঞ্জিন খুলে দেখতে হবে কোথায় গণ্ডগোল। নাদিয়া ওমর বিগোভিকের মেয়ে, নাম নাদিয়া নূর। নাদিয়া নূর কাপড়ের বস্তা থেকে নেমে বোটের সামনের গলুয়ে গিয়ে ছোট্ট বৈঠা দিয়ে বোটটাকে ব্রিজের থামের কাছে টেনে নিল। তারপর ব্রিজের হুঁকের সাথে নৌকা বেঁধে ফেলল। দড়ি বাঁধা নৌকা স্থির হয়ে দাঁড়িয়ে দুলতে লাগল। ওমর বিগোভিক বোটের ইমার্জেন্সি বক্স থেকে টর্চ বের করে ইঞ্জিনের দিকে এগোলো, আর নাদিয়া নৌকার গলুই থেকে তারা আগের জায়গায় ফিরে আসার জন্য পা বাড়াল। ঠিক এই সময়ে উপর থেকে ভারী কিছু নৌকার মাঝখানে বস্তার উপরে এসে পড়ল। নৌকা প্রচণ্ডভাবে দুলে উঠল। নাদিয়া নৌকা থেকে পড়ে যেতে যেতে বেঁচে গেল। ওমর বিগোভিক ডেকের উপর হুমড়ি খেয়ে পড়েছিল। ওমর বিগোভিক তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে টর্চ জ্বালানো দেখার জন্য কি পড়ল বোটের উপর। টর্চ জেলেই চোখ ছানা বড় হয়ে গেল ওমর বিগোভিকের। নাদিয়া নূরও এগিয়ে এসেছিল। সে ভয়ে চিৎকার করে উঠল। বস্তার উপর একজন যুবকের সংজ্ঞাহীন দেহ, রক্তে ভেসে যাচ্ছে তার শরীর। ওমর বিগোভিক তাড়াতাড়ি যুবকটির পাশে বসে তার হাত তুলে নিয়ে নাড়ি পরীক্ষা করল। তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। না, যুবকটি মরে যায়নি। ওমর বিগোভিক তাড়াতাড়ি যুবকটিকে পাজাকলা করে তুলে এনে বোটের সমতল ডেকে শুয়ে দিল। বলল, মা নাদিয়া, একটু পানি দাও তো। নাদিয়া তাড়াতাড়ি ফ্লাস্ক থেকে একটি পট নিয়ে নদী থেকে পানি তুলে আনল। ওমর বিগোভিক অল্প কিছু পানি তার মুখে ছিটিয়ে দিল এবং বলল, মা, ছেলেটি এখনো বেঁচে আছে। কিন্তু এখানে কোত্থেকে, কিভাবে এলো? বলল নাদিয়া। মনে হয় ছেলেটির কোনো শত্রু ছেলেটিকে মারার পর মরেছে মনে করে নদীতে ফেলে দিয়েছিল। ছেলেটির ভাগ্য নৌকার উপর এসে পড়েছে। কয়েক মিনিট গেল, ছেলেটির জ্ঞান ফিরে এলো না। ওমর বিগোভিক ভাবল, আঘাত নিশ্চয় খুব মারাত্মক। কোথায় আঘাত দেখার জন্য ওমর বিগোভিক বুক ও পিঠের জামা উঠিয়ে বিভৎস দৃশ্য দেখে কেঁপে উঠল। টর্চ ধরেছিল নাদিয়া। সে আরেক দফা আর্তচিৎকার করে উঠল। বুক পিঠ গোটাটায় ফেটে ক্ষত ক্ষত, রক্ত ঝরছে তখনও সেগুলো থেকে। ছেলেটিকে চিৎ করে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো বিগোভিক। নাদিয়ার টর্চ ছেলেটির মুখের উপর গিয়ে পড়েছে। সুন্দর নিষ্পাপ চেহারা ছেলেটির, চোখ নীল কিন্তু চুলগুলো কালো, অথচ স্লাবদের মতো সাদা চেহারা। তবে এই সাদার মধ্যে একটা সোনালি রং আছে। ছেলেটি কোনো ক্রিমিনাল নয়, ক্রিমিনালের চেহারা এরকম হয় না, বলল ওমর বিগোভিক। পিওর স্লাব নয়, বলল নাদিয়া। ঠিক বলেছ, কিন্তু এখন কি করি বলো তো? দ্রুত চিকিৎসা দরকার ছেলেটির। আমাদের ইঞ্জিন নষ্ট, কি করতে পারি? ঠিক এ সময় দক্ষিণ দিকে একটা হেডলাইট
ছুটে আসছে দেখা গেল। আশান্বিত হলো ওমর বিগোভিক। নিশ্চয় কোনো লঞ্চ অথবা মোটরবোট হবে। হেডলাইটটি কাছে চলে এলো। ছোট্ট একটা মোটর লঞ্চ। ওমর বিগোভিক টর্চ জেলে বোটের পেছনে দাঁড়িয়েছিল। মোটর লঞ্চটি কাছাকাছি হতেই ওমর বিগোভিক বলল, আমার বোটের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আহত মুমূর্ষ একজন আমার বোটে, সাহায্য করলে বাধিত হব। লঞ্চের গতি কমে গেল। লঞ্চ থেকে হেডলাইটের আলো এসে বোটের উপর পড়ল। আলোর বন্যায় ভেসে গেল বোট। নাদিয়া আহত যুবকটির পাশে উত্তরমুখী হয়ে বসেছিল। তার মুখে আলো পড়ল না। লঞ্চটি ধীরে ধীরে বোটের পাশে চলে এলো। লঞ্চটিকে দোতলা বলা যায়, তবে দোতলায় উন্মুক্ত ডেকের মাঝখানে একটা কেবিন মাত্র। লঞ্চ থেকে কে একজন বলল, কোথায় যাবেন? টিটো পোর্টে পৌঁছতে পারলেই হবে, বলল ওমর বিগোভিক। আপনার নাম কি? কালহান ফিহার। লঞ্চের লোকটি কয়েক মুহূর্ত কথা বলল না। মনে হয় কারোর সাথে পরামর্শ করছে। একটু পরেই বলল, ঠিক আছে, আপনার বোট লঞ্চের পাশে বেঁধে নিন। ওমর বিগোভিক দ্রুত সামনের গোলয়ে গিয়ে দড়িটা পিলারের হুঁক থেকে খুলে নিয়ে লঞ্চের পাশের আংটার সাথে বেঁধে দিল। লঞ্চ আবার চলতে শুরু করল, তার সাথে বোটটিও। লঞ্চে দড়ি বাঁধার সময় একতলার খুলে দেয়া জানালা দিয়ে ওমর বিগোভিকের নজর গিয়েছিল ভেতরে। ভেতরে নজর পড়তেই আঁতকে উঠল ওমর বিগোভিক। জানালার পাশে একটা শ্বেত পাথরের টেবিল। টেবিলে তখন কেউ নেই। টেবিলটির মাঝখানে ফরাতলা একটা কালো সাপের মাথা। ফনার উপরটা ঘিরে অর্ধ চন্দ্রাকারে লেখা মিলেশ, অর্থাৎ মিলেশ বাহিনীর লঞ্চ। ওমর বিগোভিক নাদিয়ার কাছে এসে নিচু গলায় বলল, এটা মিলেশ বাহিনীর লঞ্চ, সাবধান থাকতে হবে, পরিচয় প্রকাশ না হয়। তুমি ওই পেছনটায় ইঞ্জিনের কাছে গিয়ে বসে থাকো, কথা বলবে না। নাদিয়া বুঝল, সে জানে মিলেশ বাহিনী বর্বর। সে পিতার হ্যাটটি মাথায় দিয়ে নৌকার পিছনে গিয়ে বসল। লঞ্চের সে আগের লোকটি আবার দোতলার কেবিন থেকে বেরিয়ে এসে ডেকের প্রান্তে দাঁড়িয়ে বলল, আপনার আহত লোকটা কেমন? এখনো জ্ঞান ফিরেনি, বলল ওমর বিগোভিক। আমাদের ডাক্তার আছে, পাঠাবো নাকি? খুব ভালো হয়। কিছুক্ষণ পর ডাক্তার নেমে এলো নৌকায়, একটা ব্যাগ তার হাতে। ডাক্তার যুবকটির শরীরে একবার নজর বুলিয়েই বলল, এগুলো চাবুকের ক্ষত। বুক, নিঃশ্বাস ইত্যাদি পরীক্ষা করে বলল, অমানসিক মেরেছে, আর অল্প হলেই মারা যেত। জীবনী শক্তি শেষ প্রান্তে পৌঁছেছিল। একটু থেমে বলল, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে, তবে এর যে ড্রেসিং দরকার তা আমার কাছে নেই, হাসপাতালেই নিতে হবে। বলে ডাক্তার ব্যাগ খুলে তুলার কিছু অ্যালকোহল ঢেলে যুবকটির নাকে ধরল। লঞ্চের ডেক থেকে আসা আলো নৌকাকেও আলোকিত করছিল। ডাক্তার বসেছিল যুবকটির মাথার কাছে। ওমর বিগোভিক বসেছিল যুবকটির উত্তর পাশে ডেকের উপর। নাদিয়া একটু দূরে নৌকার গোলয়ে বসে সব কিছু দেখতে পাচ্ছিল। এর এ অবস্থা হলো কেন? কে তাকে অত্যাচার করল? জিজ্ঞাসা করল ডাক্তার। মুশকিলে পড়ে গেল ওমর বিগোভিক। নিজের লোক বলে পরিচয় দেওয়াও মুশকিল। তাহলে বলতে হবে কি করে ঘটনা ঘটল এবং ঘটনা জড়িয়ে যেতে হবে। তাছাড়া যুবকটির জ্ঞান ফিরলে সব ফাঁস হয়ে যাবে যে সে চেনা নয়। আবার নিজের লোক না বললে বলতে হবে কোথায় পেলাম, কি করে পেলাম। নৌকার উপর এসে পড়েছে, এ কথা কেউ বিশ্বাস করবে না। ওমর বিগোভিক চিন্তাভাবনা করে দেখল শেষের পন্থাটি ঠিক এবং সত্য কথা বলারই সিদ্ধান্ত নিল। ইঞ্জিন নষ্ট হওয়ার পর আমাদের নৌকা ব্রিজের তলায় বাঁধা ছিল। যুবকটি ব্রিজের উপর থেকে এসে আমার নৌকায় পড়েছে। সম্ভবত কেউ মেরে ফেলে দিতে চেয়েছিল, বলল ওমর বিগোভিক। অবাক দৃষ্টিতে ডাক্তার ওমর বিগোভিকের দিকে তাকালো। সে অবিশ্বাস করল, মনে হলো না। অলৌকিকভাবে যুবকটি বেঁচে গেছে। পানিতে পড়লে সলিল সমাধি হতো, বলল ডাক্তার। এই সময় যুবকটির হাত পা নড়ে উঠল ঈষৎ। যুবকটি ধীরে ধীরে চোখ খুলল। চোখে কোনো চাঞ্চল্য নেই, কোনো উদ্বেগ নেই। শান্ত চোখে একবার সে চারদিকে চোখ বোলাল। বোধহয় বুঝে নিতে চেষ্টা করল সে কোথায়। তারপর চোখটি তার আবার অর্ধ নিপীড়িত হয়ে গেল। কোনো কথা সে বলল না। অবাক হলো ওমর বিগোভিক। মনে হয় অবাক হয়েছে ডাক্তার এবং নাদিয়াও। এরকম একটা পরিস্থিতিতে আহত মুমূর্ষ একজনের কাছ থেকে নানা জিজ্ঞাসা আসবে ও উদ্বেগ প্রকাশ পাবে, সেটাই স্বাভাবিক।
সবাই নীরব। নীরবতা ভাঙল ডাক্তার। বলল, আপনি কে? নাম কি? আমি সালে বহমান, একজন ছাত্র, বলল আহত যুবকটি। নাম শুনে চমকে উঠল ডাক্তার। চমকে উঠল ওমর বিগোভিক ও নাদিয়াও। কিন্তু ডাক্তারের চমকে ওঠার মধ্যে ছিল দুচোখ ভরা ঘৃণা, আর ওমর বিগোভিক ও নাদিয়ার মধ্যে ছিল উদ্বেগ। ডাক্তার মুখ বাঁকা করে উঠে দাঁড়ালো। বলল, পণ্ডশ্রম করলাম মিস্টার কালহান। এ হিদেন ব্যাটা নিশ্চয় কোনো ধাড়ি শয়তান হবে, এর মরাই উচিত, বলে ডাক্তার লঞ্চে উঠে গেল। ওমর বিগোভিকের মুখে কোনো কথা জোগাল না। এরপর কি ঘটে সেই চিন্তায় তার মন দুরুদুরু করতে লাগল। মিলেশ বাহিনী হিটলারের নাজি বাহিনীর একটা প্রতিরূপ। মুসলমানদের অস্তিত্ব এদের কাছে অসহ্য। মুসলমানদের উপর আঘাত হারার কোনো সুযোগই এরা হাতছাড়া করে না। বলকানে এ বাহিনী গঠিত হয়েছে মুসলমানদের এবং তাদের ইতিহাস ঐতিহ্য নির্মূল করার জন্যেই। নীরবতা ভাঙল লঞ্চের ডেকের উপর থেকে আসা একটা আওয়াজে। ডেকের উপর দাঁড়িয়ে সে আগের লোকটি বলল, লোকটির পরিচয় তো পেয়েছেন মিস্টার কালহান? আমাদের জাতশত্রু কাল সাপ। নদীতে ফেলে দিন, ডুবে মরুক, আমরা ওকে কোনো সাহায্য করতে পারব না। লোকটি ডেকে চলে গেল। পর মুহূর্তেই লঞ্চের সাথে বোট বেঁধে রাখা দড়িটি খুলে দিল। ওমর বিগোভিক একটু দুঃখিত হল না, বরং আল্লাহর লাখো শুকরিয়া আদায় করল এই বলে যে তারা নিজেরা যুবকটিকে নদীতে ফেলে দিয়ে যায়নি। ওমর বিগোভিক উঠে দাঁড়ালো। বলল, মানাদিয়া, তুমি এখানে ছেলেটির কাছে বসো, আমি বৈঠা ধরি, নৌকা ভেসে যাবে। বলেই ওমর বিগোভিক আবার যুবকটির মাথার কাছে ঝুঁকে পড়ে বলল, বাবা, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, তুমি এখন নিরাপদ। একটু থেমে বলল, খুব কষ্ট হচ্ছে তোমার? যুবকটি চোখ খুলল, দুর্বল কণ্ঠে বলল, এর চেয়েও বড় কষ্ট আছে। সেসব কষ্টর তুলনায় এসব কোনো কষ্টই নয়। নাদিয়া এসে পাশে দাঁড়িয়েছিল। যুবকটির কথা শুনে ওমর বিগোভিকের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বিস্ময় জাগল মনে। এ কোনো সাধারণ যুবকের কথা নয়। আলহামদুলিল্লাহ বলে ওমর বিগোভিক নৌকার গোলইয়ের দিকে পা বাড়াল, কিন্তু দুধাপ গিয়েই আবার ফিরে দাঁড়াল। হঠাৎ তার খেয়াল হলো যুবকটি যে শুধু শার্ট গায়ে দিয়ে শীতে জমে যাচ্ছে এটা তার চোখেই পড়েনি। ওমর বিগোভিক তাড়াতাড়ি বোটের ডেকের নিচে থেকে একটা কম্বল বের করল আর নিজের শার্টটা খুলে ফেলল। তখন বোটটি স্রোতের টানে ঘুরতে শুরু করেছে। ওমর বিগোভিক তাড়াতাড়ি কম্বল ও শার্ট নাদিয়ার দিকে ছুঁড়ে দিয়ে বলল, ওর জামাটা পাল্টিয়ে গায়ে কম্বল দিয়ে দাও। বলে ওমর বিগোভিক বোটের গোলয়ে গিয়ে বৈঠা ধরল। প্রথমে সে বোটটা নদীর কিনারে টেনে নিল, তারপর বৈঠা চালিয়ে এগোতে শুরু করল। কিনারায় স্রোত কম, এগোতে খুব অসুবিধা হল না। নাদিয়া জামা নিয়ে সালেহ বাহমানের পাশে বসল। তারপর বাম হাতে তার মাথা মৃদু স্পর্শ করে বলল, শুনুন, আপনার জামা পাল্টাতে হবে, রক্তে ভিজে গেছে। সালেহ বাহমান চোখ খুলল। তারপর উঠে বসার জন্য সে মাথা তুলল। নাদিয়া তাড়াতাড়ি মাথা ধরে তাকে তুলে বসালো। বসতে গিয়ে কোঁকিয়ে উঠল সালেহ বাহমান। এই প্রথম তার একটি আর্তনাদ। নাদিয়া ব্যতিব্যস্ত হয়ে বলল, খুব কষ্ট হচ্ছে কি? সালেহ বাহমান তখন নিজেকে সামলে নিয়েছে, বলল, না। বলে সালেহ বাহমান গা থেকে জামা খুলতে গিয়ে বেদনায় কোঁকিয়ে উঠল। আবার কোনো কোনো জায়গায় রক্ত শুকিয়ে জামায় আটকে গেছে। দ্বিতীয়বার জামা খুলতে গিয়ে আবার সেরকম আর্তনাদ করে উঠল সালেহ বাহমান। টলতে লাগলো সে। নাদিয়া তাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, আব্বা, তুমি এসো। বৈঠা ফেলে ছুটে এলো ওমর বিগোভিক। সে এসে সালেহকে ধরল, বলল, মা দেখো, ডেকের ড্রয়ারে কাঁচি আছে। ছুটে গিয়ে কাঁচি নিয়ে এলো নাদিয়া। ওমর বিগোভিক কাঁচি দিয়ে কেটে জামা খুলে ফেলল। কয়েকটা অংশ গায়ের সাথে থেকে গেল। তারপর জামা পরিয়ে দিয়ে শুয়ে দিল সালেহ বহমনকে। কম্বল দিয়ে গোটা গা ঢেকে দিল। নাদিয়া তার নিজের উলের হেড কাভার সালেহ বহমানের মাথায় লাগিয়ে দিল। বোট ততক্ষণে অনেকটা ভাটিতে ভেসে এসেছে। ওমর বিগোভিক গিয়ে আবার বৈঠা ধরল। নাদিয়া সালেহ বহমানের পাশে বসে রইল। তার মনে খচখচ করে বিচ্ছিল একটা কথা বারবার, মিলেশরা এত অমানুষ কেন? একজন ডাক্তার এত জঘন্য চরিত্রের হতে পারে কেমন করে? কেমন করে তারা একজন আহত অসুস্থ মানুষকে নদীতে ফেলে দিতে চায়? মুসলমানরা
কি দোষ করেছে? মুসলমানরা শুধু যুগোস্লাভিয়ায় নয়, গোটা বলকানের শান্তিপ্রিয় নাগরিক। তারা কোনো হাঙ্গামাই নেই। একটাই তাদের অপরাধ, সেটা হলো মুসলমান হিসাবে অস্তিত্ব রক্ষার জন্য যা করণীয় তা তারা করতে পারছে না, এটা তারা চায়। খ্রিস্টান, স্লাভ, বলগার, গ্রিক সবাই চাচ্ছে মুসলমানরা তাদের মুসলমানিত্ব পরিত্যাগ করে তাদের সাথে মিশে যাক। মুসলমানরা রাজি হচ্ছে না, এটাই তাদের অপরাধ। এ অপরাধ থেকে মুক্তির তাদের উপায় নেই। সালে বহমান এ অপরাধেই অপরাধী। কারা তাকে নির্যাতন করল, কারা তাকে মেরে ফেলতে চেয়েছিল। নাদিয়ার আরও মনে হল সালে বহমান সাধারণ শ্রেণীর কেউ নন। তা তার কথা, নার্ভ শক্তি থেকেই বোঝা যাচ্ছে। নাদিয়া বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের একজন ছাত্রী। শীতের রাত, নীরব চারদিক, নদীর বুকে ঘন অন্ধকার। এ অন্ধকারের মধ্যে গাঢ় একটা ছায়ার মতো এগিয়ে যাচ্ছে বোটটি। ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে টিটো পোর্টের দিকে।